আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কওমি ভিশনের বিশেষ আয়োজন ফিলহালের 21তম পর্ব। এই পর্বে আমরা বিভিন্ন দেশের প্রবাসী ভাইদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদেরকে ভিডিওর মাধ্যমে আমাদের লাইভে সম্পৃক্ত করেছি। আমরা জানি প্রিয় দর্শক, করোনা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এক ধরনের স্থবির হয়ে আছে। বর্তমানে বাংলাদেশে মোটামুটি পরিবেশ সহনীয় পর্যায়ে থাকলেও বিশ্বের বিভিন্ন দেশ একদম নাজুক পরিস্থিতি অতিক্রম করছে। সেসব দেশে আমাদের প্রবাসী ভাইরা অবস্থান করছে। তারা সেখানে জীবিকার তাগিদে হোক অথবা স্টাডির কারণে হোক সেখানে তারা গিয়েছেন। তারা কীরকম আছেন, কিভাবে দিনকাল যাপন করছেন, আমরা তাদের কথাগুলো শোনার জন্য আমরা এই আয়োজনটি করেছি। আমাদের সাথে আমরা এই আয়োজনটি পর্ব আকারে করবো ইনশাল্লাহ। আমরা প্রতিদিনই প্রায় 4টি দেশ করে কানেক্ট করার চেষ্টা করব। আজ আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন হাফেজ মাওলানা আলী আজম সাহেব, এবং মিশর থেকে যুক্ত রয়েছেন মাওলানা আসর মাহাদি সাহেব। আবুধাবি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাওলানা মাহিনুদ্দিন সাহেব, এবং মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাওলানা আজিব সাহেব। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আমি সহ আরও 4 জন অতিথি রয়েছেন। তারা বিভিন্ন দেশের কথাগুলো আপনাদের শোনাবে, তাদের দুঃখ কষ্টের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই সৌদি আরব যেতে চাই। আমাদের সৌদি আরব যেহেতু আমাদের পুণ্যভূমি, আমাদের ধর্মের একটি মূল কেন্দ্রস্থল, সেখান থেকে শুরু করতে চাই। আমরা সৌদি আরবের অবস্থান জানতে চাই। আমাদের সাথে রয়েছেন মাওলানা আলী আজম সাহেব, তিনি এই মুহূর্তে মদিনাতে রয়েছেন। মোহতরম আলী আজম সাহেব, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতরম, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সৌদি আরবে যেহেতু রয়েছেন আমাদেরকে সেই দেশের অবস্থার কথা জানাবেন। আপনারা যেহেতু লকডাউনের পরিবেশে আছেন, এই পরিস্থিতি অর্থাৎ আপনার কর্মজীবনটা কিভাবে যাচ্ছে? আপনার কর্মময় একটা সময় আপনি কর্মময় সময় কাটাতেন, এখন সেটা কিভাবে যাচ্ছে? আপনার কাজ কি বন্ধ না রানিং আছে? আসলে সৌদি আরব বলতে পুরো সৌদি আরব বর্তমানে কারফিউ অবস্থায় আছে, 24 ঘন্টার কারফিউ। জি। এর মধ্যে যে সমস্ত এলাকা আক্রান্ত, বিশেষ করে যেমন জিদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা, বিশেষ করে এই 4টা বৃহত্তম শহরের মধ্যে বর্তমান 24 ঘন্টার কারফিউর সাথে সাথে কিছু কিছু এলাকা লকডাউনের মধ্যে আছে। যে সমস্ত এলাকা বাহিরে কেউ প্রবেশ করাও সম্পূর্ণ নিষেধ এবং ভিতর থেকে বাহির হওয়া সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ যে সমস্ত এলাকার মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সে সমস্ত এলাকাকে সরকার সম্পূর্ণরূপে লকডাউন করে রেখেছেন, যাতে এ সমস্ত এলাকার কোনো লোক বাহিরে যেতে না পারে এবং বাহিরের কোনো লোক এ সমস্ত এলাকায় আসতে না পারে। তার মানে পুরো সৌদি আরব লকডাউনের আওতাভুক্ত নয়? পুরো সৌদি আরব লকডাউন, তবে কিছু কিছু এলাকা মানে 24 ঘন্টার লকডাউন, যে সমস্ত এলাকা থেকে একেবারে বাহির হওয়া, মানে 1 মিনিটের জন্য বাহির হওয়ার কোনো অনুমতি নেই। আচ্ছা আচ্ছা, জি। সব সময়ই আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে, জি, এই আর কি। তো বিশেষ করে এই কিছু কিছু এলাকার মধ্যে আসলে আক্রান্তের সংখ্যাও বেশি, তার কারণে এই ব্যবস্থাপনা আমাদের সব মিলিয়ে বলতে হয় বর্তমান সৌদি আরবের হালত খুব বেশি ভালো না, আক্রান্তের সংখ্যাও খুব বেশি। আজ বিশেষ করে আজকে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 1088 জন। এর মধ্যে মৃত 4 জন। সব মিলিয়ে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা প্রায় 9900-র মতো। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 1300-র মতো, আর মৃত্যুবরণ করেছেন 97 জন। এর মধ্যে অনেকে বাঙালি। আজ থেকে 4-5 দিন আগের রিপোর্ট পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন বাঙালি এদের মধ্যে মৃত্যুবরণ করেন। তো বর্তমানে হালত, অর্থাৎ বিশেষ করে বাঙালি যারা, আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের কথাবার্তা বলতে চাই। বর্তমানে যে সমস্ত বাংলাদেশিরা সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গার মধ্যে আছে, তাদের অবস্থা খুব নাজুক।
কর্ম বলতে আসলে সবাই ঘরবন্দি, এখানে কাজ কর্ম কোনো ধরনের সুযোগ নেই। যেখানে ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই সেখানে আসলে কাজ করবে বা কিভাবে? সব মিলিয়ে একটা বন্দি অবস্থা, একটা অসহায় অবস্থা, সবার নাজুক পরিস্থিতি। এর কারণে অনেক বাঙালি প্রবাসী খুব দুঃখ দুর্দশার মধ্যে জীবনযাপন করতেছেন, খুব অসহায় অবস্থার মধ্যে আছে, খুব মানবতা জীবনযাপন করতেছেন। এদের মধ্যে অনেকে এমনও আছেন যাদের আজ প্রায় 1.5 মাস 2 মাস ধরে কাজ বন্ধ, ইনকামের কোনো রাস্তা নাই, তারা ঘর থেকে বের হতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, তাদের কাছে এমনকি পয়সাও নাই, যে টাকাও নাই যে ঘর থেকে কিছু কিনে আনবে খাবে। এরকম অনেক অসংখ্য বাঙালি প্রবাসী সৌদি আরবের মধ্যে বর্তমানে আছে। তো আসলে সবার কথা তো বলে এখানে বোঝানো সম্ভব না। তো যে সমস্ত এলাকার মধ্যে বিশেষ করে আক্রান্ত সংখ্যা বেশি, সে সমস্ত এলাকার প্রবাসীরা খুব বেশি কষ্টের মধ্যে আছে। তো আসার কথা হলো, সৌদি সরকার বর্তমানে করোনা বা COVID-19 প্রতিহত বা এর বিস্তার ঠেকানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো, যে সমস্ত এলাকা আক্রান্ত ওই সমস্ত এলাকা থেকে কেউ বের হতে পারবে না, প্রবেশ করতে পারবে না, এবং আক্রান্তের মধ্যে দেখা যাচ্ছে বাঙালি খুব বেশি, অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যা হল বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। আচ্ছা। তো এর কারণ হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশিরা যে সমস্ত এলাকায় থাকেন, বিশেষ করে যারা কোম্পানিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন হোস্টেলে একসাথে থাকেন, বা যে সমস্ত এলাকা বাঙালি অধ্যুষিত, বাঙালি বেশি, সে সমস্ত এলাকার বাঙালিরা একই সাথে একই রুমে অনেকগুলো বাঙালি থাকেন। দেখা যাচ্ছে একটা রুমে 4 থেকে 5 জন থাকার ধারণ ক্ষমতা আছে, সেখানে দেখা যাচ্ছে 20 থেকে 30 জন পর্যন্ত বাঙালি একসাথে থাকেন, খান, ঘুমান। যার কারণে খুব দ্রুত এই রোগটা বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে বিস্তার লাভ করে। যে কারণে বর্তমান সৌদি প্রশাসন, সৌদি সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত এলাকা বা যে সমস্ত কোম্পানির বা যে সমস্ত হোস্টেলের মধ্যে বাঙালি খুব বেশি উল্লেখযোগ্য, সে সমস্ত এলাকার বাঙালিদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সে সমস্ত হোটেল থেকে বা হোস্টেল থেকে নিয়ে, যে সমস্ত মাদ্রাসা এখানে বন্ধ হয়েছে, বর্তমানে সব প্রতিষ্ঠানই বন্ধ সৌদি আরবে, তো যে সব আশেপাশে যে সমস্ত মাদ্রাসা আছেন, ওই মাদ্রাসার মধ্যে ওই বাঙালিদেরকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি তাদের সর্বাক্ষণিক দেখাশোনা, চিকিৎসা সবকিছু ব্যবস্থা করেছেন। পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে, যাতে নতুন করে কেউ আক্রান্ত না হয়, এবং যারা সন্দেহভাজন আক্রান্ত তারাও যাতে সুস্থ হয়ে যেতে পারে। এরপর দেখা যাচ্ছে যে সমস্ত লোক এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসা সেবা বা দেখাশোনার মধ্যে কোন ধরনের কমতি বা ত্রুটি সৌদি সরকার রাখেন নাই। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি। যে আমরা আপনার কাছ থেকে যেটি জানতে চাই, সৌদির যে ব্যবস্থাপনা, আপনি বলছেন যে সৌদি সরকার নিজ উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছে এবং চিকিৎসার যে উন্নত ব্যবস্থা রেখেছে, কোথাও আক্রান্ত সংবাদ পেলেই তারা এগিয়ে আসছে। এখান থেকে বাংলাদেশের কোনো শিক্ষার কিছু আছে কিনা? অবশ্যই আমি আপনাকে বলতে চাই যে এই যে সমস্ত এলাকার মধ্যে লোক আক্রান্ত সংখ্যা বেশি, সে সমস্ত এলাকায় খাওয়া, চিকিৎসা, এমনকি যদি কেউ আক্রান্ত হয় তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, বলা হয়েছে সাথে সাথে যেন সেই নাম্বারে যোগাযোগ করে। দেখা যাচ্ছে এখানে আপনি যোগাযোগ করার দেরি, আপনাকে চিকিৎসা দেওয়া বা তারা আপনার কাছে আসা, আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কোন ধরনের ত্রুটি বা দেরি তাদের মধ্যে নেই। অর্থাৎ আন্তরিকতা যেটাকে বলে, সর্বোচ্চ আন্তরিকতা তারা প্রদর্শন করে যাচ্ছে। আচ্ছা, যারা কর্মহীন হয়ে আছেন, যারা কর্মহীন হয়ে আছেন তাদের কি বেতন ভাতা জারি আছে না সেটাও বন্ধ? না, এটা আসলে যে সমস্ত কোম্পানির কর্মীরা আছেন তাদের কিছু কিছু বেতন এখনো অব্যাহত আছে, কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন, দোকান বা লেবার, বিভিন্ন ক্ষুদ্র প্রতিষ্ঠান, যে ব্যক্তি কেন্দ্রিক কোন প্রতিষ্ঠানে ক্ষুদ্র প্রতিষ্ঠান যারা চাকরি করতেন, তাদের তো কাজ নেই, সেই হিসাবে তাদের বেতন নেই। যার কারণে আসলে সৌদি যারা বাঙালিরা এই সমস্ত কাজে যারা ছিলেন তাদের অবস্থা খুব নাজুক, তারা খুব অসহায় জীবনযাপন করতেছেন, এই আর কি।
আচ্ছা, এদের যারা আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত, যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, এমনকি তাদের জন্য খানা, চিকিৎসা, আপনার ওষুধ বা যাবতীয় কিছু জরুরি সবকিছু সম্পূর্ণ সরকারিভাবে বহন করা হচ্ছে। এটা তো যারা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ জি, যাদের আয় রোজগার বন্ধ তাদের খাবারের প্রয়োজন হলে তারা কি অবস্থা করছেন? হ্যাঁ, যে সমস্ত বাঙালি বা প্রবাসীরা অসহায় অবস্থায় আছেন, তাদের আয় ইনকাম নেই বা খাবার দাবারের সমস্যা, তাদের জন্য সৌদি আরবের সমাজ মন্ত্রণালয় যেটা করা হয়, আপনার জামিয়া খায়রিয়া, এটার থেকে আপনার ত্রাণের ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে। তো আপনি যদি আপনার কোনো প্রবাসী যদি কোনো ধরনের খাবার দাবারের কষ্ট থাকেন, তারা যদি নির্দিষ্ট নাম্বারে প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি আপনার টাউন ভিত্তিক প্রত্যেকটি প্রদেশ ভিত্তিক নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে আপনার সমাজ মন্ত্রণালয় থেকে তাদের খাবার দাবার ব্যবস্থা করা হচ্ছে, এমনকি ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেকগুলো কথাই বলেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তরই দিয়েছেন। আমরা যেটি জানতে চাই, আমাদের প্রবাসী ভাইদের এই যে কঠিন একটি মুহূর্ত, আমাদের বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সহায়তা বা এগিয়ে এসছে কিনা তারা? আমরা জানি প্রধানমন্ত্রী ইতিমধ্যে শুনতে পেয়েছি বাংলাদেশ দূতাবাস জেদ্দা, রিয়াদ এবং জেদ্দা যে বাংলাদেশ দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে যে সমস্ত প্রবাসীরা অসহায় অবস্থায় আছেন তাদের খাবার দাবারের বা যাবতীয় সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করেছে আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর করা হচ্ছে বা এতে কতটুকু উপকৃত হচ্ছে প্রবাসীরা, সেটা আমি আপনারা জি সরাসরি দেখতে পাচ্ছেন না, আসলে সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা বড় ব্যাপার। আমাদের সরকার একটি প্রণোদনা ঘোষণা করেছে। জি জি, আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই, জি মোহতারাম, আপনি শুরুতেই বলেছেন যে এখানে যারা আক্রান্ত তাদের প্রায় বেশিরভাগই বাংলাদেশি, এক্ষেত্রে কি তাদের অসচেতনতা বা কোনো কিছু কাজ করে কিনা? একটা তো আমরা জানলাম তারা এমন জায়গায় কাজ করে, এমন জায়গায় থাকে যেখানে গণজমায়েত বেশি, বা তাদের অসচেতনতা আমরা যেটা দেশেও দেখি, এ ধরনের কিছু আছে কিনা? বাংলাদেশিরা আক্রান্ত হওয়ার প্রথম কারণ হলো, আমি শুরুতে বলেছি, বাংলাদেশি যে সময় মানে একটা রুমের মধ্যে যদি 5 থেকে 10 জন থাকার ধারণ ক্ষমতা থাকে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশিরা 20 থেকে 25 প্রবাসী থাকেন, যেটা আসলে অস্বাস্থ্যকর এবং এটা সবার জন্য ক্ষতিকর, বিপজ্জনক। আমরা কিছুদিন আগে একটি ভিডিওতে দেখতে পেয়েছি রিয়াদের একটি বাসা থেকে, দুটি রুমের একটি বাসা, সেখানে সর্বোচ্চ 10 থেকে 15 জন থাকা যায়। সেখান থেকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রশাসনের লোকেরা অনুমানিক 80 থেকে 90 জন লোককে উদ্ধার করেছেন, যারা সবাই করোনা আক্রান্ত এবং সবাই ওই একই রুমে থাকে, পাশাপাশি রুমের মধ্যে একই বাসায়। চিন্তা করতে পারেন আপনি কতটুকু অসচেতন হলে একই জায়গায় এত ভয়াবহ অবস্থার মধ্যেও বাংলাদেশে থাকতে পারে। আসলে আমাদের সবার জন্য এটা খুবই একটা ব্যাপার, সচেতনতা যেটা বিষয় বলা হচ্ছে, আমরা অনেকটা পাশাপাশি আমাদের মধ্যে যেটা সরকারি বলা হচ্ছে, আপনারা অসুস্থতার সাথে সাথে যোগাযোগ করবেন, অবৈধ কোনো ধরনের চিন্তা করার কারণ নেই, সবার জন্য সরকার ব্যবস্থা করা হয়েছে। দেখা যায় এখানে অনেক বাংলাদেশের অসুস্থ হওয়ার পরেও হয়তো ভয়ে অথবা ব্যক্তিগত কোনো কারণে প্রশাসনের কাছে জানাচ্ছে না বা মনোরঞ্জন জানাচ্ছে না, কারণ মানে মাধ্যমে তাদের মৃত্যুর জন্য শুধু ঘটনা নয়, তাদের অসচেতনতা, তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, হার্টের সমস্যাও দেয়। হ্যাঁ, এটা শুধু ওখানে নয়, আমাদের বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশেও যিনি করোনায় আক্রান্ত হন, তিনি যদি আগে থেকে কোনো একটি রোগ প্রতিরোধ ক্ষমতা তার দুর্বল থাকে বা তিনি শারীরিকভাবে দুর্বল থাকেন, ওনাকে করোনা ভাইরাস খুব সহজে কাবু করে ফেলে। এটা সব জায়গায় একই দেখা যাচ্ছে, পরিস্থিতি দেখা যাচ্ছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সর্বশেষ যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, ওখানে অনেক মসজিদ বন্ধ, মসজিদ বন্ধ না, সেখানে নামাজের যে সংকোচন করা হয়েছে, এটির পদ্ধতি কিভাবে, বা নামাজ পড়লে সেটা কিভাবে পড়া হচ্ছে, কতজন পড়ছে, বা মানুষের মাঝে একটি ধর্মীয় আবেগ কাজ করছে কিনা, যেটা আমাদের বাংলাদেশে আছে, ধর্মীয় আবেগকেও আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না, এটি সেখানে কিভাবে দেখছেন, কিরকম দেখছেন? আসলে মধ্যপ্রাচ্যে যে সমস্ত রাষ্ট্র তৈরি হয়, কাতার, বাহরাইন বা যে সমস্ত রাষ্ট্র আছে, যে সমস্ত রাষ্ট্রের জনগণ সরকারের যে সমস্ত কানুন নিয়মকে খুব বেশি সতর্কতার সাথে কি অনুসরণ করে, সেই হিসাবে সৌদি আরবের জনগণও এর বাইরে নয়। এরা মসজিদে নামাজ সাময়িক নিযুক্ত করার পর থেকে সবাই যদিও মানসিকভাবে বা কঠিন মসজিদে নামাজ না করে না, কিন্তু এরা আসলে কানুন যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেজন্য যে সমস্ত জনগণকে মেনে নিয়েছেন। দেখা যায় এখানে প্রতি বক্তে নামাজের ব্যবস্থা করা হচ্ছে, 5 বক্তে নামাজের সাথে ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ বলতে পারেন আপনি প্রতি বছর এখন মসজিদে পরিণত হয়েছে এখানে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথা যদি বলতে হয়, আমি তাকে বলবো সৌদি আরবের সমস্ত মসজিদের জামাত সাময়িক নিষিদ্ধ হলেও মক্কা এবং মদিনা সাধারণ সেখানের মধ্যে এখনো জামাত চালু আছে, তবে সীমিত আকারে। সেখানে যারা কর্মরত আছে, সেখানে দায়িত্ব যারা আছেন, তারাই নির্দিষ্ট সংখ্যা সীমিত আকারে তারা জামাত আদায় করেন এবং জুমা সবকিছু তারা আদায় করেন। বাইরে কেউ যেতে পারে না। জি জি, আপনাকে অসংখ্য বলতে হবে। রমজান যেহেতু রমজান আছে, তো এখন যেহেতু মসজিদে নামাজ বলতে পারি এই বছর মসজিদে তারা হওয়ার সম্ভাবনা কম, তবে মক্কা এবং মদিনার মধ্যে তারা হবে। আজকে নিউজ হিসেবে বলতে পারি মদিনার মসজিদ সিদ্ধান্ত হয়েছে নামাজ হবে তারা নামাজ, কিন্তু তারা এবারে সীমিত আকারে নির্দিষ্ট কিছু মানুষ নিয়ে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন প্রবাসীরা, এই শিরোনামে আমরা একটু অনুষ্ঠান করেছি। আমরা বিভিন্ন দেশের প্রবাসীদের কথাগুলো জানতে চাচ্ছি। আমরা আজকে 4টি দেশের প্রবাসী ভাইদেরকে যুক্ত করেছি। আমাদের সাথে রয়েছেন মালয়েশিয়া থেকে আদিব ভাই, সৌদি আরব থেকে আমাদের আলী আজম ভাই, মিশর থেকে রয়েছেন আশরাফ মাহাদি ভাই, আর আবুধাবি থেকে রয়েছেন অর্থাৎ দুবাই থেকে আমাদের মাইনুদ্দিন ভাই। আমরা এই পর্যায়ে মাইনুদ্দিন ভাই থেকে জানতে চাইব যে ওনাদের আবুধাবিতে অর্থাৎ দুবাইয়ে, আমি বারবার আবুধাবি বলছি, দুবাইয়ের অবস্থা কি, আমরা ওনার থেকে জানতে চাইব। যে মাইনুদ্দিন ভাই, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা সর্বপ্রথম জানতে চাইব, আমরা যে পরিসংখ্যানে যেটি দেখেছি, আমরা পরিসংখ্যানে যেটি দেখেছি, ইউনাইটেড আরব আমিরাতে এই পর্যন্ত প্রায় 6,500 আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 40-এর মতোই। আক্রান্ত গতকালকে আপডেট দেওয়া হয়নি, গত পরশু রাতে 37 জন ছিল। জি জি, আপনার কাছ থেকে হ্যাঁ প্রথমেই জানতে চাই, আপনারা এই যে বন্দী অবস্থায়, লকডাউন অবস্থায় আপনাদের কর্মকাণ্ড কেমন চলছে? আপনার আশেপাশের যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের কর্মকাণ্ড কেমন চলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম কমিশনকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে আমি দুবাইতে বসবাস করছি, যেখানে করোনার রোগী বেশি পাওয়া যাচ্ছে আমার কাছাকাছি দেরা দুবাই। সর্বপ্রথম দুবাইতে মার্চের শুরু থেকে 5 জন 10 জন এভাবে করে মার্চের যখন 4 তারিখ তখন 7-8 জন আক্রান্ত ছিল।
শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, 7-8 জন আক্রান্ত ছিল। 7-8 জন আক্রান্ত হওয়ার পর থেকে হঠাৎ করে সরকারের পক্ষ থেকে, আরব আমিরাতের পক্ষ থেকে ঘোষণা আসলো 4 সপ্তাহের জন্য সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হলো। প্রাথমিকভাবে ঘোষণা আসলো স্কুল বন্ধের, এরপর জি ঘোষণা আসলো, পাশাপাশি ঘোষণা আসলো জুমার নামাজ সংক্ষিপ্ত করা 10 মিনিট কমপ্লিট, 10 মিনিটের মধ্যে পড়লাম। এরপর সেকেন্ড জুমা আমরা পড়লাম এর পরের সপ্তাহে, অর্থাৎ 13ই মার্চ। এই 2 জুমার পর হঠাৎ করে তৃতীয় জুমার আগে 19শে মার্চ ঘোষণা আসলো 4 সপ্তাহের জন্য মসজিদ সম্পূর্ণ বন্ধ থাকবে, আজান চলবে। মসজিদের বাহিরে অলরেডি মানে ওখানে ব্লক করা হয়েছে যাতে কোনো মুসল্লি মসজিদে না যায়। আমাদের বাংলাদেশে তো কমপক্ষে 5 জন হলেও জামাতে আদায় করতে পারছে, কিন্তু আরব আমিরাতে সম্পূর্ণ জামাত হচ্ছে না, 5 জন দিয়েও হচ্ছে না জামাত, একদম সম্পূর্ণ শুধু আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, বাকি সবাই নিজ নিজ ঘরে বাসায় জামাত আদায় করছে। তো জুমার এর পরে আমি আরব আমিরাতে আমরা যেখানে দুবাই অবস্থান করছি, আসলে দুবাইতে এখন সম্পূর্ণ লকডাউন, জি, এবং অন্যান্য অঞ্চলে 15 ঘন্টা বাকি দোকানপাট কিছু খোলা আছে, কিন্তু দুবার মধ্যে সবচেয়ে বেশি লকডাউনের করা হয়েছে, এই জন্য দুবাইতে সমস্যা বেশি পাওয়া যাচ্ছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দুবাইয়ের মধ্যে বিশেষ করে দেরা দুবাই, যেটা দেরা দুবাইটা 14ই মার্চ, দেরা দুবাইটা আমাদের যখন এপ্রিলের শুরু দিয়ে দেরা দুবাইকে প্রাথমিকভাবে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়। এর পর কিছুদিনের মধ্যে এখন সম্পূর্ণ দুবাই লকডাউন হয়ে গেল। জি, আসলে আমরা এখানে জীবন যাপন করছি সম্পূর্ণ চার দেওয়ালের মধ্যে। আমরা এখন আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়েরা যারা ক্ষুদ্র চাকরি করে, জি, তারা অনেক কষ্টের মধ্যে আছে। 75% এর মধ্যে 25% আলহামদুলিল্লাহ সব চলতে পারতেছে, কারণ তাদের কিছু বিজনেস আছে বা তাদের চলার ক্ষমতা আছে। আর 25% মধ্যবিত্ত যাকে বলা হয়, তারাও কোনো মতে জীবন যাপন করতে পারছে, কিন্তু 50% দেখা যাচ্ছে এখানে অনেক কষ্টে জীবন যাপন করছে। 50% এর অবস্থা অনেক নাজুক। যদি 50% হয় তাহলে তো বৃহৎ একটি সংখ্যা, মানে অনেক কষ্টেই আছে। বৃহৎ সংখ্যা, জি, অনেক কষ্টে আছে। কারণ এখানে দুবাইয়ের মধ্যে আমি যেহেতু টাইপিং সেন্টারে আমি আজকে প্রায় 10 বছরের উপরে আমি টাইপিং সেন্টারে কাজ করছি। জি, ভিসা সম্পর্কে সমস্ত কাজ আমাদের করতে হয়। জি, জি, এমন আমাদের কাছে লোক আসে, আমাদের বাংলাদেশি ভাই, যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে চোখে পানি চলে আসে, এ ধরনের অনেক। তো এ ধরনের লোকগুলো এখন যে একদম দুবাইতে যে সমস্ত ইউএইতে ধরতে গেলে কোনো দিকে কাজ নেই, এখন সমস্ত কাজ বন্ধ। শুধুমাত্র হোটেল, রেস্টুরেন্ট আর গ্রোসারি, যেটাকে আমাদের দেশে বাজামালের দোকান বলা হয়, এবং সুপার মার্কেট যেটা মল,
এই 3টি এবং ওষুধের দোকান, জি এগুলো ছাড়া বাকি সম্পূর্ণ বন্ধ। দুবাই ছাড়া অন্যান্য স্টেজে সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত এখনো চালু আছে, তবে ব্যবসা তেমন নাই। কারণ দুবাই যখন লকডাউন হয়ে গেল, এরপর থেকে সব দিকে ব্যবসার মধ্যে একটা অনেক নাজুক পরিস্থিতি এসে গেল। জি এখন আপনি দেখেন, আমরা কোম্পানি লোকদের সাথে, যাদের সাথে আমাদের লেনদেন আছে, আমি এখন কোন কোম্পানিকে যদি ফোন করি, ও বলে আমি তো লকডাউনে, আমি কোত্থেকে পেমেন্ট দিব এখন। তো এখন সবাই একই কথা বলে। এখন প্রতিটি ব্যবসায়ীও এখন মানে যারা হোটেল ব্যবসা প্লাস গ্রোসারি ব্যবসা যাদের আছে, তারা আলহামদুলিল্লাহ সচ্ছল আছে। আর বাকি ব্যবসায়ীরা এখন যাদের অবস্থা ভালো, তারা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যারা চাকরি করে, অনেক 50% লোক আছে, ওদের বেতন 8 মাস 10 মাস স্যালারি বাকি, মানে ওদের বেতন কোম্পানি আটকিয়ে রাখে। কারণ আমাদের সবাই তো জানেন, দুবাইতে কোনো ভিসা খোলা নেই, শুধুমাত্র বিজনেস পার্টনার ভিসা খোলা। আমাদের প্রবাসীরা 3-4 লাখ টাকা খরচ করে একটা ভিজিট ভিসা নিয়ে প্রথমে আসে, আবার 3-4 লাখ টাকা খরচ করে পার্টনার একটা ভিসা লাগায়, ফ্রি ভিসা। এই ভিসার কোনো, এই যে আমি 5 থেকে 6 লাখ টাকা ও যে খরচ করবে শুধুমাত্র 3 বছরের ভিসা, এই 5-6 লক্ষ টাকা 3 বছরে ও উঠাতে পারবে না। ও যে কোনো একটা কাজ করবে, ওর কোনো কাজ নির্দিষ্ট নাই। ও শুধু একটা ভিসা নিয়ে দুবাইতে আসলো, এটাই নামে আসলো দুবাইতে, কিন্তু যে কাজ বাহিরে গিয়ে একটা কাজ করবে, এরকম 50% বেকার। 50% লোক এরকম এসে এসে সবাই ভিসা লাগাচ্ছে, কিন্তু দেশে সবাইকে বলতেছে প্রবাসে আসলে তো এটা দেশে কষ্টের কথা তেমন শেয়ার করে না, নিজে নিজে ওইটাকে ওই কষ্টগুলো ভোগ করে, পরে হৃদয় আক্রান্ত হয়ে রোগে বিভিন্ন কারণে মারা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন প্রায় 7-8 জন লোক যেগুলো মারা গেছে, সবগুলো করোনায় মারা যায়নি। 4-5 জন টেনশনে মারা গেল, মানে বিভিন্ন চিন্তায় ওরা মারা গেছে। এটা করোনা রোগী নয়, করোনা রোগী কয়েকজন মারা গেছে। আলহামদুলিল্লাহ দুবাই গভর্নমেন্ট অনেক শৃঙ্খলার সাথে, শুরু থেকে অনেক শৃঙ্খলার সাথে। আমি যেটা জানতে চাই, এখন যেহেতু সবার কর্মহীন হয়ে পড়েছে, সেটা বিদেশি কেউ হোক বা সে দেশের কেউ হোক, সরকারের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য আসছে কিনা? সরকারের পক্ষ থেকে সাহায্য আছে, কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সকল কিছু তো আর ইন্টারনেটের যুগ, এখন সবকিছু আছে মেসেজের মাধ্যমে, প্লাস ইন্টারনেটের মধ্যে ওরা সবকিছু আছে। কারণ এখানে জামিয়া খায়রিয়া আছে, ওনারা এই প্রতিটি, আমি দেখলাম আমার পাশে একটা কারিফুর আছে, প্রতিটি কারিফুরে হয়তো থাকবে, কারণ আমি তো লকডাউনে অন্য জায়গায় ঘোরাফেরা করতে পারিনি, কিন্তু আমার পাশে যেটা কারিফুর, ওখানে একটা বাহিরে আলাক আলাক করে ওরা খাবারের ব্যবস্থা করেছে, বক্স করে রেখে দিয়েছে, এবং ওখানে বোর্ড লাগানো আছে, আপনার প্রয়োজন হলে নিবেন, অপ্রয়োজনে এটা নিবেন না। অত্যন্ত সুন্দর উদ্যোগ। হ্যাঁ, এরকম উদ্যোগ নিয়ে দুবাই সরকার অনেক ইয়া করে। আমাদের যোগাযোগ করার ক্ষমতা নেই, যে আমাদের প্রবাসীরা আসলে এখন বলতে গেলে আমাদের বাংলাদেশ কনসুলেট যারা দায়িত্বে আছেন, বাংলাদেশ কনসুলেট আমার মনে হচ্ছে ওনারা স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করছে না। কারণ এখনো পর্যন্ত ওনাদের থেকে কোনো বাজেট বা কোনো একটা অসহায় মানুষ বা কে কোথায় আছে, ওদের কাছে সম্পূর্ণ লিস্ট অবশ্যই আছে। যেহেতু ওদের কাছে সম্পূর্ণ লিস্ট আছে,
বাংলাদেশি কয়জন আছে ওদেরকে খবর নেওয়া ওদেরই দায়িত্ব ছিল এটা। বাংলাদেশ সরকার অন্যান্য রাষ্ট্রের প্রতিটি কনসুলেট থেকে প্রতিটি, আমরা দেখলাম একটা, আপনাকেও ভিডিওটা পাঠিয়েছিলাম, পাকিস্তানের এম্বাসি থেকে ওরা খাদ্য দিচ্ছে, যারা আবেদন করতেছে অনলাইনে ওরা সিস্টেম রাখছে, যাদের খাদ্য প্রয়োজন হচ্ছে তাদেরকে খাবার দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দুবাই বলেন, আবুধাবি বলেন, প্রত্যেকটা অঞ্চলে প্রবাসীদেরকে খাদ্য দিয়েছে এমন কোন রেকর্ড আমরা দেখিনি। আমি লকডাউনে তারপরও কিন্তু বিভিন্ন এখানে দুবাইয়ের মধ্যে যারা সাংবাদিকরা আছেন সকল সাংবাদিকের সাথে আমার সুসম্পর্ক আছে, এবং সকল সাংবাদিকের সাথে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যেও আমি আছি। আমি ক্ষুদ্র কিছু লেখালেখির কারণে ওরা আমাকে একটা শ্রদ্ধা করে, তাই আমি ওদের পাশাপাশি আছি, কিন্তু আমি কোনো দায়িত্ব নিই নাই, সাধারণ কাজ করে যাচ্ছি। যে আপনার কাছ থেকে জানতে চাই, যারা কাজ করছেন কেউ হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ খুঁজে করেন, আবার কেউ প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন কারো আন্ডারে, আবার অনেকেই পুরাতন আছেন যারা লিগ্যালি সেখানে আছেন। এই যে কয়েক শ্রেণীর এদের কারো কি বেতন বন্ধ আছে কিনা, বা কাদের বন্ধ, কেন বন্ধ, একটু আলোচনা করলে। আসলে এখানে কোম্পানি অনেক ধরনের আছে। কিছু কোম্পানি আছে যদি সরকারি চাকরি হয় আলহামদুলিল্লাহ, ওটাতে কোনো সন্দেহ নেই, ও বেতনটা বরাবর পাবে। আর কিছু কোম্পানি আছে অনেক ভালো কোম্পানি, ওরা নিজস্ব রুমে দেয়, নিজস্ব খাবার দাবারের খবর রাখে, সবকিছু রাখে। ওটা ধরতে গেলে মানে 30% হবে, বেশি থেকে বেশি 30% লোক মানে কোম্পানি আপনার ভালো। 70% কোম্পানি দেখা যাচ্ছে ওরা ঠিক মতো বেতন দেয় না। আমাদের দেশের যেহেতু ভিসা বন্ধ, আমাদের দেশের লোককে বেশি মানে চাপের মধ্যে রাখে, বেশি কষ্টের মধ্যে রাখে। কারণ প্রতিদিন আমরা যখন বসি, প্রতিদিন আমরা টাইপিং সেন্টারে যখন বসি, ডেইলি 8 থেকে 10 জন আমাদের বাংলাদেশি, শুধু বাংলাদেশি আসে কমপ্লেনের জন্য, এটার জন্য। বাংলাদেশিদের উপর যে এত অত্যাচার হচ্ছে, এবং এই যে কঠিন পরিস্থিতিতে আমাদের বৃহৎ একটি অংশ, প্রবাসীদের বৃহৎ একটি অংশ, আপনি যেভাবে বললেন তারা কষ্টে আছে। কষ্টে মানে এমন কষ্ট, তাদের শুধু বেতনই বন্ধ না, তারা দিনের খাবারও খেতে কষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার সহায়তা পাচ্ছেন কিনা? বাংলাদেশ সরকারের কোন সহায়তা আমি দেখতে পাচ্ছি না। কিছু সংগঠন আছে, মানে কিছু সংগঠনে দেখা যাচ্ছে কিছু কিছু সহযোগিতা করছে। তো কিছু হোটেল থেকে, আরেকটি কথা হচ্ছে কিছু হোটেল থেকে ফ্রি খাবারের কিছু নাম্বার দিয়েছিল দুবাই থেকে। হ্যাঁ, আমরা দেখেছিলাম, সেটি পত্রপত্রিকা দেখেছিলাম। সেটি কি এখনো আছে কিনা? হ্যাঁ, এটা এখন কথা হচ্ছে যে যার খাবার আছে সে ওপেন করতেছে, যার খাবার নেই সে ওপেন করতেছে। একটা বিরক্ত বোধ করতেছে ওরা এখন। কারণ আপনি আমার খাবারের প্রয়োজন নেই, আমার তো সামর্থ্য আছে, আমি কেন ওখানে কল দিব বা ওদেরকে কষ্ট দিব? এটা যার খাদ্য নেই সে ফোন করলে ওটা একটা সারা যায়। এখন কিন্তু অনেকে দেখা যাচ্ছে খাদ্য যার প্রয়োজন নেই, যে খেতে পারবে সেও ফোন করতেছে। ওদেরকে একদম একই অবস্থা। বাংলাদেশের যারা নিম্নবিত্ত, এদের প্রায় একই অবস্থা। হ্যাঁ, মধ্যবিত্ত থেকে ভালো আছে তারা, কারণ তাদেরকে সবাই চেনে নিম্নবিত্ত হিসাবে, তাদেরকে সবাই দেয়, সরকারও দিচ্ছে, কিন্তু মধ্যবিত্তরা এখানে মারুম হচ্ছে, তারা কারোর কাছে চাইতেও পারেন না। ঠিক একই অবস্থা প্রবাসীও। জি, আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কারো দেহে যদি করোনার উপসর্গ দেখা যায়, অর্থাৎ আলামত গুলো যদি দেখা যায়, তাহলে আপনারা কি ব্যবস্থা নেন বা কিভাবে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করেন? এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, কল করার সাথে সাথে আপনি 5 মিনিটও লাগবে না হয়তো, আর 24 ঘন্টা 24 আওয়ার এদিকে আমাদের টহলের মধ্যে পুলিশ বলেন, এখানে স্বাস্থ্যকর্মীরা বলেন, প্রতিটি এলাকায়
প্রতিটি জায়গায় স্বাস্থ্য কর্মীরা যে কোনো মুহূর্তে আপনি টেলিফোন করার সাথে সাথে আসবে। এটা সবচেয়ে আরেকটি সুসংবাদ হচ্ছে গত শনিবারে আমাদের দুবাই গভর্নমেন্টের এই শেখ হামদানে একটি 3000 বেডের করোনা রোগীর জন্য আলাদা করে একটা হসপিটাল উদ্বোধন করেছে। 3000 বেডের। এখানে ডেইলি যেগুলো করোনা রোগী প্রথমে 5 জন 10 জন 20 জন প্রথমে কম, আস্তে 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 এটা 100-এর উপরে, এখন 400-এর উপরে। কি জন্য গেল? এটা যাওয়ার কারণ হচ্ছে ডেইলি 24 থেকে 25,000 টেস্ট করতেছে ওরা। 25,000 ডেইলি ওরা চেক আপ করতেছে। আমাদের বাংলাদেশে তো 100 জন করলে 100 জন করা তো সম্ভব হচ্ছে না মনে হয় আমার জানা মতে। পুরা বাংলাদেশে কয়জন হচ্ছে? উত্তর সংক্ষেপ করলে ভালো হবে। আমাদের আরো 2 জন গেস্ট অলরেডি লাইনে রয়েছেন। আমরা আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাইবো, সেখানে যেহেতু মসজিদ আছে, মসজিদ বহুল এলাকা, মসজিদ অলরেডি বন্ধ রয়েছে, আমরা সেটাও তথ্য পেয়েছি। বাংলাদেশে যেরকম একটা আবেগ কাজ করে, মানুষ মসজিদ বন্ধ এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে অনেক, বা মসজিদে সবাই গিয়ে উঠছে, এই ধরনের আবেগ সেখানে কাজ করছে কিনা, বা শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় আপনারা দেখছেন কিনা? না, এখানে আবেগ কাজ করলেও করা সম্ভব না, কারণ এখানের কানুন যেগুলো ওরা কানুন বলবে ওটা কার্যকরের সাথে সাথে পাওয়া যায়। কারণ দেখেন, এখন আমাদের সকল অফিস বন্ধ হওয়ার কারণে অনেকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে গেল, কোম্পানির ভিসা এক্সপায়ার হয়ে গেল। দুবাই গভর্নমেন্টে অটোমেটিক 31 ডিসেম্বর পর্যন্ত ওনারা সম্পূর্ণ রিনিউ করে দিল সিস্টেমে, যাতে সবাই ঘরের মধ্যে থাকে, সবাই বাসার মধ্যে থাকে, যাতে কোনো বিশৃঙ্খলা না করে, ভিসা নিয়ে টেনশন না করে। এখন দুবাই গভর্নমেন্টে প্রতিটি সেক্টরে যেগুলো ওরা দেখতেছে, এটা প্রতিটি সেক্টর, যেখান থেকে গাড়ি রেজিস্ট্রেশন, আপনার যদি এখন 20,000 50,000 যাদের ফাইন ছিল তাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন, শুধু ইন্স্যুরেন্স করে গাড়িটা সামান্য টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে করতে পারতেছে। অনেকে আমাদের বাংলাদেশি ভাই অনেকে এদিক সেদিক ভাড়া নেওয়ার কারণে 20,000 ফাইন, একবার মোখালেফাত একবার ফাইন দিলে 20,000, তো এরকম অনেকে 40,000ও আছে। তো এগুলো এখন সম্পূর্ণ মাফ করে দিছে, প্রতিটি সেক্টরে সুবিধা দিয়ে যাচ্ছে। অনেক ধরনের সুবিধা আরব আমিরাতের অনেক সুবিধা দিয়ে যাচ্ছে, এটা আমরা কখনো বলতে পারবো না। এটা আপনার কাছ থেকে আরব আমিরাত সরকারের। জানতে চাইবো যে আপনার একটি সংগঠন রয়েছে রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের মহাসচিব আপনি, এই সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ শাখা আরব আমিরাতে আছে, তাদের সকলে কেমন আছে? তাদের কেউ কোনো ধরনের অসুবিধা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের যারা আছে প্রায় সদস্য, আলহামদুলিল্লাহ তাদের কাজ কিছু জারি আছে, 50% বন্ধ আছে, তারপর আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ, প্রিয় দর্শক, আমরা আপনাকেও দুবাইয়ের অবস্থা জানলাম, অসংখ্য ধন্যবাদ। ইউনাইটেড আরব আমিরাতের অবস্থা জানলাম আমরা। এর আগে আমাদের আলী আজম ভাই সৌদি আরবের অবস্থা নিয়ে কথা বলেছেন। আমরা মোটামুটি উভয়ের আলোচনায় কাছাকাছি পেয়েছি যে বৃহৎ একটি অংশ, প্রবাসীদের বৃহৎ একটি অংশ কষ্টে রয়েছেন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের মিশর থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আশরাফ মাহাদি ভাই। আমরা মিশর আশরাফ মাহাদি ভাই থেকে কিছু শুনবো। আশরাফ মাহাদি ভাই, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আপনি আমাদেরকে বলেন, আমরা যে পরিসংখ্যানে যেটি দেখতে পাচ্ছি, আশরাফ মাহাদি ভাই, জি, আমরা পরিসংখ্যানে যেটি দেখতে পাচ্ছি প্রায় 3,000-এর উপরে আক্রান্ত হয়েছে, 200-তেরও বেশি সেখানে ডেথ হয়েছে, মৃত্যু বরণ করেছে, আর প্রায় 700-র উপরে রিকভার হয়েছে, সুস্থ হয়েছেন। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইব, সেখানে যেহেতু বাঙালি প্রবাসীরা রয়েছে, তারা এই যে কর্মস্থবির অবস্থায় তারা দিন কিভাবে কাটাচ্ছে? ধন্যবাদ।
সর্বপ্রথম আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কওমি ভিশন চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে প্রবাসীদের আলোচনা যদি আমরা করি তাহলে সাধারণভাবেই যারা প্রবাসে বাংলাদেশের রেমিটেন্সের জন্য কাজ করেন, বড় অবদান রাখেন, তাদের কথাটাই, তাদের আলোচনাটাই আগে আসে। কিন্তু মিশরের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কিছুটা ভিন্ন, কারণ এখানে যেই হারে প্রবাসী ওয়ার্কার ছিল আগে, যারা আগে কাজ করতেন, সেটার হার এখন অনেকটা কমে গেছে। অর্থাৎ মিশরে এখন যারা প্রবাসী আছে তাদের বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী। তো সেক্ষেত্রে প্রবাসীদের যে অবস্থা, প্রবাসীদের মধ্যে যারা শ্রমিক আছেন তাদের ব্যাপারে তেমন কোনো আর্থিক সহায়তা বা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে আমরা এখনো দেখিনি। কিন্তু বাংলাদেশ এম্বাসি যারা এখানে আমাদের অভিভাবক, যারা বিশেষ করে ছাত্রদের বিষয়টি দেখাশোনা করেন অথবা প্রবাসীদের বিষয়টি দেখাশোনা করেন, তারা অনলাইনে খুব অ্যাক্টিভ। তারা তাদের ফেসবুক পেজে এবং অফিসিয়াল পেজে নিয়মিতই আপডেট দিয়ে যাচ্ছেন, দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং যে কোনো সহায়তা, বিশেষ করে শুধুমাত্র পাসপোর্ট কেন্দ্রিক যেই সেবাগুলো আছে সেগুলো বন্ধ আছে, বাকি সমস্ত সেবাই, বেশিরভাগ সেবাই তারা অনলাইন কেন্দ্রিক চালু রেখেছে এবং বিশেষ বিশেষ দিক নির্দেশনা বিভিন্ন সময় দিয়ে যাচ্ছে অনলাইন কেন্দ্রিক। আর যে প্রশ্নটা আপনি করলেন যে মিশরে করোনার পরিস্থিতিটা এখন কিরকম, মিশরে করোনার পরিস্থিতিটা অনেক দিন যাবত একই রকম ভাবে যাচ্ছে। অর্থাৎ যেমনি ভাবে রিকভারি হচ্ছে প্রচুর, তেমনি ভাবে মৃত সংখ্যাটাও খুব বেশি বাড়ছেও না আবার কমছেও না। যেমন 10 থেকে 12 জন বা 15 জনের ভিতরে, এটা আমরা গত 1.5 মাস ধরেই শুনছি যে এর ভিতরেই মৃত সংখ্যা থাকছে, এবং রিকভারিটা এটা অন্য যে কোনো দেশের তুলনায় মিশরে বেশি। চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে বাংলাদেশের শিক্ষার কিছু আছে কিনা, যে বাংলাদেশের এই মিশর থেকে এই নিয়মটা ফলো করা উচিত, এ ধরনের কোনো নিয়ম আপনি মনে করেন কিনা? চিকিৎসার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ডাক্তারদের থেকে অনেক কিছু আসলে শেখার আছে। যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু সীমাবদ্ধতা আমাদের ডাক্তারদের আছে, কিন্তু এখানেও এই সীমাবদ্ধতা নিয়ে ডাক্তাররা অভিযোগ তুলেছে। তারাও বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টের স্বল্পতার অভিযোগ করেছে, কিন্তু আমরা এখানে দেখি যে তারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে হলেও রোগীদেরকে আগে প্রাধান্য দিচ্ছে। বেশ কয়েকদিন আগে, 3 দিন আগেও একটা নিউজ এরকম এসেছে। এর আগেও আমরা দেখেছি যে করোনা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা থেকে তারা খুব সফলভাবে ডেলিভারি করেছে, এবং এখানে কোনো ধরনের, আমাদের দেশে যেই চিত্রটা আমরা দেখেছি যে করোনার ভয়ে চিকিৎসার অভাবে মানুষ মারা গিয়েছে, এরকম দুঃখজনক কিছু ঘটনা আমাদের দেশে ঘটেছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা মিশরে আমরা দেখতে পাইনি। এটা আসলে ডাক্তারদের চিকিৎসার ক্ষেত্রে, এক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত অমানবিকই বলতে হবে। আমরা আজকে একটি নিউজ দেখেছি, সময় টিভি নিউজটি করেছে, একজন রোগী, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি এমনিতেই স্বাভাবিক শ্বাসকষ্ট ভুগছিলেন। শ্বাসকষ্টটি আলাদা রোগ, এটি যে কারো হতে পারে। তো উনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে রিলিজ পেয়ে বাসায় এসেছেন, ওনাকে বাসায় উঠতে দেওয়া হয়নি। এ ধরনের আরো অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আসলে এখানে আমরা লক্ষ্য করি না আর কি। এই বিষয়গুলো মিশর থেকে আসলে শেখার আছে, বিশেষ করে ভাইরাসটাকে আমরা যেমন, যে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন বা ও দেশের যে নাগরিকরা আছেন, ওনারা যেহেতু ঘরবন্দি, এখন খাবারের প্রয়োজন হলে সেটা আপনারা কিভাবে সরবরাহ করেন? আমাদের আসলে আরব দেশে যেই অর্থে লকডাউন চলছে, মিশরে লকডাউনটা ওই রকম না। এখানে আসলে কারফিউ চলছে, যেটা হচ্ছে প্রথমে এটা 2 সপ্তাহের জন্য জারি করা হয়েছিল, এখন এটা আরো 2 সপ্তাহ বাড়িয়ে সামনের 23 এপ্রিল পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে। আগামী 23 এপ্রিল পর্যন্ত মিশরের কারফিউ, তবে এটা রাত্রিকালীন কারফিউ, অর্থাৎ শুধুমাত্র সন্ধ্যা 7টা থেকে নিয়ে পরদিন সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকে। এর বাইরে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে নিজের প্রয়োজন পুরা করতে বা যে কোনো প্রয়োজনে বের হওয়া যায়। আপনার কি মনে হয় কোনো প্রবাসী, প্রতিদিন না, 2 দিন বাদে শুক্র শনিবার দিন একদম 24 ঘন্টা, পুরো 48 ঘন্টার জন্য কারফিউ। কোনো প্রবাসী, বিশেষ করে যে সমস্ত দিনে মানুষের জনসমাগমের সম্ভাবনা তৈরি হয়, ওই সমস্ত দিনেও কারফিউ জারি করা হয়। যেমন আজকে একটা বিশেষ দিন ছিল, শামুন নাসিম, মিশরীদের একটি সংস্কৃতি, শামুন নাসিম, এটা মিশরীদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই দিন তারা বের হয়, আমাদের অনেকটা পহেলা ফাল্গুনের মতো। তো এই দিনে বিশেষভাবে মানুষ বের হওয়ার উপলক্ষ তৈরি হয় বিধায় এই দিনে কারফিউ, সারা দিনের জন্য কারফিউ জারি করে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে খুবই সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা পাচ্ছেন কিনা? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তাটা আসলে সেই অর্থে
আমরা যদি এম্বাসি কেন্দ্রিক, এখানে আমরা আসলে বাংলাদেশ সরকার বলতে আমাদের অভিভাবক বাংলাদেশ এম্বাসি, তো সেখান থেকে আমরা আসলে সেই ধরনের কোনো সহায়তা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে তারা যেটা বললাম যে অনলাইনে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রিক স্বাস্থ্য সচেতনতা কেন্দ্রিক দিক নির্দেশনা নিয়মিতই দিচ্ছে। আচ্ছা, আপনার জানার মধ্যে এমন কোন প্রবাসী আছে কিনা যারা খাদ্যের অভাবে কষ্টে আছেন, হয়তো ইনকাম বন্ধ? হ্যাঁ, এটা আসলে থাকার কথাই। আসলে ছাত্রদের মধ্যে যে বিষয়টা, মিশরে যেটা বললাম যে প্রবাসী বলতে এখানে ছাত্রই বেশি, শিক্ষার্থী বেশি, কিন্তু কায়রোর বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে আলেকজান্দ্রিয়া যে শহরটা বা বিভিন্ন কায়রোর বাইরে বিভিন্ন জায়গায় যেখানে শ্রমিকরা এখনো আছেন, শ্রমিক ভাইরা কাজ করছেন, তাদের যেহেতু কলকারখানা সবকিছু বন্ধ, অবশ্যই তাদের অবস্থা মিডল ইস্টের অন্যান্য জায়গার শ্রমিকদের মতোই, যদিও আমাদের কানে ওইভাবে খবর আসছে না বা তারা তাদের খবর ওইভাবে পৌঁছাতে পারছেন না, কিন্তু সবকিছু কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের অবস্থা ব্যতিক্রম হওয়ার কথা না। তারাও এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকে যারা নিজেদের খরচ নিজেরা বহন করেন, যারা স্কলারশিপে পড়াশোনা করেন না, তাদের মধ্যে অনেকে পার্ট টাইম জব করে। তো যেহেতু সব কাজ বন্ধ, তারাও এখন কোনো দিক থেকে কোনো কিছু ব্যবস্থা করতে না পারার কারণে অবশ্যই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কেমন আছেন প্রবাসীরা। আমরা এই শিরোনামে একটি নতুন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সাথে এই পর্যায়ে কথা বলছেন মিশর থেকে আমাদের আশরাফ মাহাদি ভাই। আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি বাঙালিরা প্রায় সবসময় অসচেতন, সেখানেও এই ধরনের কোনো কিছু দেখেন কিনা যে সরকার বিভিন্ন রুলস দিয়েছে সচেতনতার জন্য, সেগুলা অমান্য করছে বা ভঙ্গ করছে, এই ধরনের কিছু দেখছেন কিনা? আমাদের আলী আজম ভাই যেমনটি বলছিলেন যে সেখানে আক্রান্তরই অধিকাংশ বাঙালি। এখানে বাঙালিদের মধ্যে ওই রকম আক্রান্ত কেউ হয়েছে এমন আমরা এখনো শুনিনি। কারণ হচ্ছে বাঙালিদের আসলে এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কর্মসংস্থান বন্ধ, বের হওয়ার তেমন একটা সুযোগ নেই। এবং এর পাশাপাশি যে বিষয়টা অসচেতনতার বিষয়টা যদি আমি বলি, জাতিগতভাবে যদি আরেকটু বড় জায়গা থেকে মিশরীদের সহ বলি, তাহলে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে অন্যান্য আরব দেশের মতো মিশর অতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। তো তাদের মধ্যে যে বিষয়টা, এখানেও দিনমজুর আছে প্রচুর, যারা দিনে আনে দিনে খায়, এরকম অনেক মানুষ আছে। তো এরকম যারা আছে তারা আসলে লকডাউনের বাধ্যবাধকতার ভিতর দিয়ে যেতে পারছে না, তারা ওইভাবে বাধ্যবাধকতাটা মানতে পারছে না। কিন্তু আসলে প্রবাসীদের মধ্যে যারা শিক্ষার্থী, তারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না, কারণ তাদের এমনিতেও বের হওয়ার কোনো উপলক্ষ নেই বা কারণ নেই, এই জন্য খুব একটা বের হওয়ারই দরকার পড়ছে না। জি, সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানে মসজিদের অবস্থা কেমন? মসজিদ কি আপনারা নামাজ পড়তে পারেন কিনা? না পারলে মুসলিম যে সম্প্রদায় রয়েছে মুসলিম, ওনাদের অবস্থা কেমন? আবেগ কাজ করছে কিনা বা ওনারা সচেতন হয়ে ঠিকই রাষ্ট্রের নিয়ম মানছে কিনা? মিশরে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি থেকে একটু পরে জামাতের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। অর্থাৎ তখনও করোনা ভাইরাস অতটা ভয়াবহ আকার ধারণ করেনি মিশরে। প্রথম দিকে যে বিষয়টা আমরা দেখেছি, যখন সব জায়গায় লকডাউন, মক্কা মদিনা নামাজ বন্ধ হয়ে গেছে, দুবাই নামাজ বন্ধ হয়ে গেছে, তখনও এখানে নামাজের বিষয়টা ঐচ্ছিক রাখা হয়েছিল। অর্থাৎ জামাতের ব্যাপারে শিথিলতার একটা ফতোয়া আসে প্রথমে, এবং এর পরের 2 সপ্তাহ পর্যন্ত আমরা নিয়মিত মসজিদে জুমা পড়ি এবং জামাতে নামাজ আদায় করতে পারি। কিন্তু পরিস্থিতি যখন আরো ভয়াবহ হয়ে যায়, তখন সরাসরি দারুল ইফতা মিসরিয়া, অর্থাৎ মিশরের যে দারুল ইফতা এবং আজহারের যে ফতোয়া বিভাগ, সব জায়গা থেকে সম্মিলিতভাবে উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে এই পর্যায়ে যেমনি ভাবে মক্কা মদিনা এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে ফতোয়া এসেছে যে এই পর্যায়ে এমন অবস্থায় এসে মসজিদের জামাতকে অবশ্যই সীমাবদ্ধ করে তুলতে হবে, এবং এক পর্যায়ে গিয়ে মসজিদের জামাত বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মসজিদের ভিতরে এখন মুয়াজ্জিন এবং ইমাম সাহেবরা মিলে জামাত আদায় করেন এবং আজান হয়, এবং আজানের মধ্যে সল্লু ফি বুয়ুতিকুম, অর্থাৎ জামাত বন্ধ নয়, মুসল্লি সংকোচন করা হয়েছে। হ্যাঁ, মসজিদের মানে বাইরের মুসল্লিদের আসার সুযোগ নেই, মসজিদ সবগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে এবং মসজিদের বাইরে নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে, মানে এলাকার জনসাধারণের মসজিদে যাওয়ার সুযোগ নেই। কিন্তু মসজিদের মধ্যে যারা আছেন খাদেম মুসল্লি, তারা মিলে 3 জন মিলে নামাজ আদায় করেন। এরকম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন, অত্যন্ত চমৎকার ভাবে মিশরের অবস্থা তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেমন আছেন প্রবাসীরা, এই শিরোনামে আমাদের অনুষ্ঠান। আমাদের সাথে শুরু থেকে কথা বলেছেন সৌদি আরব থেকে আলী আজম ভাই, আবুধাবি থেকে, দুবাই থেকে মাওলানা মঈনুদ্দিন ভাই, এতক্ষণ কথা বলছিলেন মিশর থেকে আশরাফ মাহাদি ভাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে রয়েছেন HM আদিব ভাই। আদিব ভাই, আমাদের শুনতে পাচ্ছেন?
আদিব ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। আদিব ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমরা আদিব ভাইকে লাইনে পেয়েছি। প্রিয় দর্শক, আমরা এখন শুনবো মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন। আমাদের সাথে রয়েছেন মাওলানা আদিব সাহেব। আমি শুরুতে যেটি বলে রাখি, মালয়েশিয়াতে আমরা পরিসংখ্যানে দেখেছি এই পর্যন্ত প্রায় 5,390 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছেন 90 জন, রিকভার হয়েছে, সুস্থ হয়েছেন 3,102 জন। অর্থাৎ মৃতের তুলনায় মালয়েশিয়াতে রিকভারি অর্থাৎ সুস্থ হওয়ার সংখ্যাটাই বেশি। তার মানে সেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত, সেটাই বোঝা যাচ্ছে। মাওলানা আদিব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ উবায়েদ ভাই এবং কমি ভিশনকে। আপনার কাছ থেকে আমরা যারা শ্রোতা বা দর্শক যারা দেখতেছেন শুনতেছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, এটা অনেক বড় একটা বিষয়। জি হ্যাঁ, আপনাকে আমরা আপনার থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাকে আমরা অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি। যে আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটি আমাদের ভাইয়েরা উত্তর দিয়ে গিয়েছেন, যে মালয়েশিয়া তো আমরা জানি আমাদের প্রায় বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে বসবাস করেন, সেখানে রয়েছেন। এই কর্মবন্দী অবস্থায় তারা কিভাবে দিন কাটছেন বা তাদের দিনগুলো কিভাবে যাচ্ছে? আচ্ছা, আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা ছাড়াও মানে আমি একটু ভূমিকা স্বরূপ একটু কথা বলতে চাচ্ছি, তাহলে মানে বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে আর কি। এই জন্য সেটা হলো যে মালয়েশিয়াতে একটা বিষয় অনেকে অনেক ধরনের আলোচনা করছে, সবাই মোটামুটি আলোচনা করছে। তো লকডাউনের যে বিষয়গুলো, তারপরে বিভিন্ন দেশে যে কষ্টের বিষয়গুলো, এগুলো আসলে চলে আসছে আর কি। তো এগুলো সব দেশে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায়, হ্যাঁ, কিছু কিছু দেশে একটু ভিন্নতা থাকে। তো আমি ওই বিষয়গুলো খুব স্বল্প সময় আলোচনা করে, যেগুলো আলোচনা আসে না এগুলো একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে আমাদের একটা প্রশ্ন হলো যে মালয়েশিয়াতে করোনা ভাইরাসের এই যে উপদ্রবটা কিভাবে হইলো। তো উপদ্রবটা হয়েছে যে মালয়েশিয়ার প্রায় 20% মানে এই দেশের জনগণ চাইনিজ, মানে যাদের বংশ পরিক্রমা চায়না থেকে। তো চায়নার সাথে একটা ঘনিষ্ঠ একটা রিলেশন মালয়েশিয়ার আগ থেকে আছে। তো তাদের আসা যাওয়ার সবসময় সবকিছু এই বিষয়তে করে। তো উহান থেকেই সর্বপ্রথম মালয়েশিয়াতে এই করোনা ভাইরাসটা আসে। আর এটা তারিখ হলো 18 জানুয়ারি, মানে প্রথম লক্ষণ ধরা খাইছে। তো লক্ষণ ধরা খাওয়ার পরে ওনাদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে 28 জানুয়ারি ফার্স্ট ধরা খায় যে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আসে রোগী। তো 28 জানুয়ারি থেকে তখন থেকে মানে খুব অল্প অল্প করে আর কি, মানে ধারণা করা যায় যে 1-2 জন এরকম করে এভাবেই ছিল। তারপরে 28 ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি, 1 মার্চ, এই 3 দিন তাবলিগের বিশ্ব ইজতেমা ছিল একটা, আপনার শ্রীপেতালিং তাবলিগের মার্কাজ। তো এখানে প্রায় 16,000 তাবলিগের সাথীরা ছিল। তো বিভিন্ন দেশের প্রায় 5,000 ছিল। তো তাদের মধ্যে অনেকে হয়তো বা করোনা ভাইরাসে ছিল যারা এয়ারপোর্টে স্ক্যানে ধরা খায় নাই। হ্যাঁ, তো এটা থেকেই তো মূলত খুব একটা স্প্রেডিং হয়েছে আর কি। তো বলা যায় যে 28 ফেব্রুয়ারির আগে মালয়েশিয়ার করোনা ভাইরাসটা খুব নিয়ন্ত্রণ ছিল, মানে 15, 20, 50 হয়তো বা এরকম ছিল, মানে এরকম না। তারপরে ওই ইস্তেমার পরে খুব স্প্রেডিং হয়েছে, মানে আপনার তারপর দেখা যাচ্ছে একদিনে 100, 150, 200 এরকম হয়ে গেল প্রায় 2-1 দিনের মধ্যে। সাথে সাথে মালয়েশিয়া লকডাউন দিয়ে দিয়েছে। বৃহৎ জামাত থেকেই এই সংক্রমণটি বেড়েছে, আক্রান্তের যে সংক্রমিত হয়েছে। হ্যাঁ তাই জি, এটা হলো যে মানে ওই যে তাবলিগের ওই মার্কাজ থেকেই মূলত স্প্রেডিংটা হয়েছে। এখন কি মালয়েশিয়াতে লকডাউন অবস্থা কিনা, লকডাউন বা কারফিউ জারি আছে কিনা? আমি লকডাউনটা বলতেছি তো 18 মার্চ, আজকে হইলো 19 এপ্রিল, সেই 1 মাস যাবত লকডাউন চলতেছে, 1 মাসেরও বেশি। তো লকডাউনের ইয়াটা হলো যে আমরা যেটা লকডাউন বুঝি, আমাদের দেশের মানুষ যেটা বুঝি ওইরকম না। লকডাউন ঘোষণা করার সাথে সাথে যে যেখানে ছিল সেখানে আটকা পড়ে গেছে।
অর্থাৎ আমার কর্মস্থল এখানে, আমি যদি চাই যে বাড়িতে যাবো, আজকে লকডাউন হয়েছে বা রাতে চলে যাবো, না, যাইতে পারবো না। মানে যে 13টা অঙ্গরাজ্য আছে মালয়েশিয়ার, সবগুলো অঙ্গরাজ্যকে একটা থেকে অন্যটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টোটালি, কেউ কোনোখানে যেতে পারবে না। তার মানে এখন সবাই কর্মহীন, কারো কর্ম চলছে না। সরকারের পক্ষ থেকে কোনো এই যে বেতন জারি আছে কিনা বা কোনো ধরনের সহায়তা পাচ্ছেন কিনা? আচ্ছা, এটা বলতেছি, সেটা হলো যে আমাদের যদি বাংলাদেশে প্রবাসীর যে ইয়াটা বলে বড় একটা ইয়ে হলো মালয়েশিয়াতে ধারণা করা হয় যে প্রায় 10 লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে থাকে। তো মালয়েশিয়াতে ভিসা ক্যাটাগরির দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো কোম্পানির মাধ্যমে, আরেকটা হলো যেটাকে আপনারা ফ্রি ভিসা বলেন। হ্যাঁ, তো কোম্পানির মাধ্যমে যে ভিসাটা, ওই সিভি ভিসাটার জন্য মালয়েশিয়া সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, সব কোম্পানিকে বাধ্য করা হচ্ছে যে তারা যেন তাদের শ্রমিককে বেতন দেয় কাজ না হলেও। তার মানে যারা মালয়েশিয়ার শ্রমিক কোম্পানির অধীনে চাকরি করতেছে তারা সবাই বেতন পাবে। হ্যাঁ, তবে কোম্পানির অধীনে শ্রমিকের সংখ্যা কত আছে এটার সংখ্যাটা আসলে খুবই কম, হয়তো বলা যেতে পারে 30% হয়তো। আর মানে কোম্পানি ছাড়া ফ্রি ভিসা যারা ছিল হেরাই ওদের সংখ্যাটাই বেশি। তবে বলা যায় যে মানে খুবই মানবেতরই তাদের জীবনযাপন। তো বাংলাদেশ সরকার থেকে যে তাদের জন্য কিছু করা হয়েছে কিনা, আমি একটা লিঙ্কে দেখলাম যে বাংলাদেশ সরকার বাংলাদেশ এম্বাসিকে 40 লক্ষ টাকা অনুদানের জন্য বলা হয়েছে, প্রণোদনা মালয়েশিয়ার জন্য। এটাই হাইস্ট দেখলাম আর কি, অন্যান্য দেশের গুলো একটু কম, মালয়েশিয়াতে হাইস্ট ছিল 40 লক্ষ। 40 লক্ষ আজকের মানে 1 ঘন্টা আগে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার নিউজে মানে ওনারা যে আপডেটটা প্রকাশ করছে, ওনারা যেটা বলতেছে সেটা ছিল যে 6500 জনকে ওনারা প্রণোদনা দিতে যাচ্ছে, মানে ওনারা ত্রাণ দিতে যাচ্ছে। এর মধ্যে ওনারা 1800 জনকে ইতিমধ্যে দিতে পেরেছে। তো সংখ্যাটা 6500 জন। যে একটা দেশে মানুষ থাকে 10 লক্ষ মানুষ, একটা দেশে 10 লক্ষ মানুষ থাকে, 10 লক্ষের মধ্যে যদি বলা যায় যে কর্মহীন প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ। তো তাদের ক্ষেত্রে আমাদের দেশটা যে সচল আছে, যে রিজার্ভ থেকে শুরু করে সব প্রবাসীর অর্থ দিয়ে, তো প্রবাসীরা তো সবসময় দেশের কল্যাণে কাজে আসে। তো প্রবাসীদের এই আজকের যে এই সময়টা বলা যায় যে মানে বিগত ইতিহাসে কখনো প্রবাসীদের এত বড় সমস্যাটা হয় না। দেশে একজন নরমাল থেকে নরমাল এমপি, একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান টন কি টন চাল গুদাম করে ফেলতেছে, আমরা তো দেখতে পাচ্ছি। তো একজন ভাইস চেয়ারম্যান যে পরিমাণ চুরি করতেছে, সেই পরিমাণ প্রণোদনা 10 লক্ষ প্রবাসীর দেশ মালয়েশিয়া পায় না। খুবই দুঃখের বিষয়টা, খুবই দুঃখের বিষয়। আমি দেখলাম গত পরশুদিন দেখলাম যে যমুনা টিভিতে নিউজ করছে যে মালয়েশিয়ার হাই কমিশন মালয়েশিয়ান শ্রমিকদেরকে সহায়তা করছে। মানে আশ্চর্যের বিষয়, 10 লক্ষ শ্রমিকের মধ্যে 1800 শ্রমিককে দিচ্ছে, তারা এটা মিডিয়াতে হাইলাইট করতেছে। তারা এটা কেন হাইলাইট করে না যে এখানের প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ না খেয়ে রয়েছে, তাদেরকে কে দেখবে? এগুলো কেন নিউজে আসতেছে না? শুধু মানে দেখা যাচ্ছে নিউজে মানে এই যে অল্প কিছু পরিসরে দিচ্ছে আর এগুলো নিউজে পাবলিশ করতেছে। হ্যাঁ, অনেকে হয়তো বা যে মালয়েশিয়ার শ্রমিকরা হ্যাঁ ভালো আছে, খাইতেছে, পড়তেছে, খুব মানবতর। আমি আসলে কারোর সাথে যেমন মালয়েশিয়ান শ্রমিকদের কিছু গ্রুপে আমি আছি, পাবলিক গ্রুপে, তো আমি দেখি যে তাদের ইয়াগুলো। আর বাংলাদেশ হাই কমিশন থেকে যেই প্রণোদনা দেওয়া হয়েছে 1800 জনের, এর মধ্যে আমি কয়েকটা ছবি দেখছিলাম। তো প্রণোদনের বিষয়গুলো মানে ত্রাণ ছিল, ত্রাণে চাল ছিল 5 কেজি, আর আলু ছিল 1 কেজি, আর ডাল হইলো 1/2 কেজি, আর তেল হইলো 1 কেজি, 2 কেজি। তো এটার মানে টোটাল একটা খরচ আছে মালয়েশিয়ার রিঙ্গিতে 19 রিঙ্গিত, বাংলাদেশের মাত্র 400 টাকা। মানে যদি আমার হাসি আসতেছে, আসলে বিষয়টা শুনলে মানে হাসি পাইতে পারে, তো খুব কষ্টের, মানে এটা তো মানে বর্ণনাতীত বিষয়টা, খুবই কষ্টের বিষয়। তাহলে তো সেখানে বৃহৎ একটি অংশই খানাপিনায় কষ্ট আছে, খাবারের কষ্টে আছে। বৃহৎ অনেক মানুষ কষ্ট, মানে এটা কল্পনা করতে পারবে না।
বাংলাদেশ হাই কমিশন ঘোষণা করছে মানে তাদের ভেরিফাই ফেসবুক পেজে, যে বললো যে যারা কষ্টে আছে তারা যেন ফর্ম ফিল আপ করে। তো ফর্ম ফিল আপ এত অধিক সংখ্যক হয়েছে, কই কেউ তো পায়নি, খুব অল্প সংখ্যক, বললো না যে মাত্র 1800 জন পাইছে। 1800 জন একটা বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে 1800-এর উপরে শ্রমিক কাজ করে, তার মানে একটা ফ্যাক্টরি তারা ইয়া করতে পারেন নাই, সারা দেশকে কিভাবে কি করবে প্রণোদনের কথা। জি, আমরা আপনার কথা শুনলাম এতক্ষণ। এই পর্যায়ে যেটি জানতে চাই, কারো দেহে যদি করোনার উপসর্গ দেখা যায় তখন সেটিকে স্বাস্থ্য বিভাগের কাছে বা ডাক্তারদের কাছে হস্তান্তর করার পদ্ধতিটা কি বা কিভাবে করেন? এটা ক্ষেত্রে মালয়েশিয়া সরকার খুবই ঘোষণা দিচ্ছে, ক্লিয়ারলি ঘোষণা দিচ্ছে যে করোনার সিমটম একবারে হাই লেভেলই হতে হবে এরকম না, নরমালি যদি জ্বরও হয় তারপর তাদের যে লাইন আছে ওই লাইনে কল করলে তাদের আপনার অ্যাম্বুলেন্স আইসা নিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি এই দেশে যদি অবৈধ হন তারপরও সমস্যা নাই, মানে কোনো ধরনের ভিসা চেক করা হবে না, সবকিছু ফ্রিলি ট্রিটমেন্ট দিবে মালয়েশিয়া সরকার সবকিছুতে। যে অত্যন্ত চমৎকার পদ্ধতি। মালয়েশিয়ার আমরা আরো 3টি দেশের কথাই শুনেছিলাম, সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের কিছু পদক্ষেপ আমাদের ভালো লেগেছে। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই, সেখানে মসজিদের অবস্থা কেমন? মসজিদ কি বন্ধ রয়েছে নাকি খোলা রয়েছে? মসজিদগুলো আসলে বন্ধ, জি মসজিদগুলো মানে টোটালি বন্ধ। তো মসজিদ দায়িত্বে যারা ওনারাই ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে ফেলেন, এতটুকু আর কি। ঠিক আছে, আর আমি একটু শেষ করছি, শেষ পর্যায়ের একটা বিষয়টা, সেটা হলো যে মানে একটু তুলনামূলক বিষয়টা যেহেতু আসছে একটু বলি। তো এটা হলো যে মালয়েশিয়াতে মোট এ পর্যন্ত মানে টেস্ট করা হয়েছে 1,03,981। জি, 1,03,981 টেস্ট করার পর তারপর আর অলরেডি 3197 জন। হ্যাঁ, তো রানিং অসুস্থ আছে 2123 জন, 2103 জন। বলা যায় যে প্রায় 60% সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, সব দিক দিয়ে মিলে তাদের যে লকডাউনের তাদের যে চিন্তা, হ্যাঁ তারা যে উদ্দেশ্য নিয়ে যেভাবে ইয়া করছে, এখানে বলা যায় যে মালয়েশিয়া সাকসেস, সফল, মালয়েশিয়া সরকার সফল। আর বাংলাদেশের উদ্দেশ্যটা বলা হলো যে আমার যেটা বলার সেটা হলো যে মানে প্রবাসীদেরকে পর মনে না করা। হ্যাঁ, আজকে হয়তো তারা বিপদে আছে, তো তাদের উচিত যে মানে তাদের এই সময়টাতে কমপক্ষে প্রবাসীদের জন্য আমার যে বিষয়টা সেটা হলো যে মানে প্রবাসীদের জন্য যেন মানে সরকার আলাদাভাবে এক্সট্রা একটা ইয়া করে বাজেট ঘোষণা করে। চমৎকার একটি প্রস্তাব দিয়েছেন। জি, আমরা এতক্ষণ আপনাকে শুনছিলাম, আপনার নেটওয়ার্কের সম্ভবত একটু সমস্যা ছিল, কিছু কিছু শব্দ আমরা শুনতে পাইনি, তবু আপনার মূল বক্তব্য আমরা শুনতে পেয়েছি। আপনি অত্যন্ত চমৎকারভাবেই বলেছেন। যে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কেমন আছেন প্রবাসীরা শিরোনামে আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে কানেক্ট করেছি এবং তাদের মনের কথাগুলো আমরা শুনতে চেয়েছি। যে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে মাওলানা আলী আজম ভাই, মিশর থেকে আশরাফ মাহাদি ভাই, মালয়েশিয়া থেকে আমাদের HM আদিব ভাই, মাওলানা আদিব সাহেব, এবং দুবাই থেকে মাওলানা মাইনুদ্দিন সাহেব। তারা সকলেই আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা একটি বিষয়, একটি আলোচনাতেই তারা সকলেই এক জায়গায় এসেছে, অর্থাৎ তাদের সকলেরই একটি আলোচনায় একই হয়ে গিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ ওনারা দেখছেন না। আমরা যেহেতু দেশে আছি, আমরা হয়তো বুঝতে পারছি না যে প্রবাসীদের জন্য সরকার কি করছে না করছে। প্রিয় দর্শক, আমরা তাদের সকলেরই আলোচনা আপনারা শুনবেন। আমাদের এই অনুষ্ঠানটি ধারাবাহিক থাকবে। আমরা প্রতিদিন দেশ থেকে বিভিন্ন প্রবাসী ভাইদেরকে সম্পৃক্ত করব, তাদের অবস্থার কথাগুলো জানবো, তাদের মনের কথাগুলো জানবো। আজকে আমাদের প্রথম পর্বেই যে 4 জন অতিথি এসেছেন, 4 জন অতিথি কথা বলেছেন, তাদের প্রত্যেকেরই একটা কথা এক জায়গায় একীভূত হয়ে গিয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও অত্যন্ত দুঃখের বিষয় যেটি আমাদের আদিব ভাই বলেছেন, সেখানে 10 লক্ষের মতো প্রবাসী রয়েছে, আমাদের দেশের প্রবাসী ভাইরা রয়েছেন, কিন্তু
তাদের মাত্র উনি 1800 বলেছেন, আমি 2000-ই ধরি, মাত্র যে তাদের মাত্র 2000 জনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে বা ত্রাণ দেওয়া হয়েছে, তাও সেটা স্বল্প পরিমাণে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখের একটি বিষয়। বাংলাদেশের রাজস্ব আয়ের একটি বৃহৎ অংশ প্রবাসী ভাইদের রেমিটেন্স থেকেই আসে, অথচ তাদের আলোচনা থেকে আমরা যেটি বলতে পারি, আমরা যেটি বলতে চাই যে তাদেরকে হয়তো এই পরিস্থিতিতে বেশি অবহেলা করা হচ্ছে। আমরা আশা করব সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হবে এবং সেখানে যে এম্বাসিগুলো রয়েছে তারা প্রবাসী ভাইদের পাশে দাঁড়াবে। আমরা মাইনুদ্দিন ভাইয়ের থেকে যেটি জানলাম, আলী আজম ভাইও যেটি বলেছেন, সেখানে প্রবাসীদের প্রায় বৃহৎ অংশ, অর্থাৎ বেশিরভাগই খাদ্যের অভাবে আছেন, বেশিরভাগই দিনে খাদ্যের অভাবে থাকতে পারেন, এ ধরনের আশঙ্কা ওনারা ব্যক্ত করেছেন। আমরা আশা করব সরকারের পক্ষ থেকে এটি দেখভাল করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের অনেক অতিথিকে অভিনন্দন জানিয়েছেন, অতিথিদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে যে সকল অতিথিরা যুক্ত রয়েছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্বে কথা হবে অন্য কোনো 4টি দেশের অতিথিদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।